নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা ভাষা এই অংশটা নিয়ে। তো এই অংশটাতে তোমাদের কিন্তু থাকবে 10 নাম্বার। 10 নাম্বার এমসিকিউ থাকবে ভাষার অংশ থেকে। আজকে আমরা ভাষার একদম প্রাথমিক একটা ধারণা নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করব। তো এতদিন আমরা কি পড়েছি? বাংলায় ব্যাকরণ পড়েছি। ক্লাস 11-এ এসে আমরা পড়েছি ভাষার বাংলা ভাষার কিভাবে উৎপত্তি হলো তার একটা ধারণা আমরা পেয়েছি, এবং সেখানে আমরা পেয়েছি উপভাষার কথা পেয়েছি। কিন্তু আমরা যখন ক্লাস 12-এর এই থার্ড সেমিস্টারে এসে পৌঁছেছি, তখন আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে যেই অংশগুলো, তার প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে সেখানে কি আছে? ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা প্রশাখা। ভাষা বিজ্ঞান, এতদিন একদম ছোট থেকে আমরা যে বিজ্ঞান সম্বন্ধে পরিচিত হয়েছি, সেটা আমাদের মানুষের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন জীবনে যে বিজ্ঞান লাগে সেই বিজ্ঞান সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। ভাষার আবার কিসের বিজ্ঞান? এটা আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ভাষার বিজ্ঞান কেন হলো, কিসের জন্য হলো, কি প্রয়োজন হলো। আসলে একদম প্রাথমিকভাবে যদি আমি তোমাদের বলি যে মানুষ যখন প্রথম পৃথিবীতে প্রাণের উদ্ভব হলো বা এই সময়টাতে কি হয়েছিল, মানুষ কি আগে লিখতে শিখেছিল? না তো, মানুষ আগে কথা বলতে শিখেছিল। এবার কথা বলা, আমরা এই যে কথা বলছি, এটা তো একটা সাউন্ড। আমরা এখন জানি যে কোনটা অ কোনটা আ, আমরা এগুলোকে নামকরণ করেছি বলে আমরা আমাদের ভাষা বুঝতে পারি। আচ্ছা, আরো সহজভাবে যদি বলি যে তুমিও বাংলা জানো, আমিও বাংলা জানি, আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ তারা বাংলায় কথা বললে আমরা সেটা বুঝতে পারি। এখন ধরো কেউ তামিল ভাষায় কথা বলছেন, আর তুমি বা আমি সেই তামিল ভাষা জানি না, তাহলে আমাদের কাছে সেটা ঠিক কিরকম লাগবে? একদম মনে হবে যে কোনো একটা সাউন্ড আসছে, কিছু একটা বলছে, কিন্তু কি বলছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে মানুষের এই যে ভাষা প্রকাশ ভঙ্গি, তাই তো, মানুষ ভাষার মাধ্যমে মনের ভাবকে প্রকাশ করতে শিখেছিল। বলা হয় যে একদম প্রাচীন যুগে মানুষের নাকি একটাই ভাষা ছিল। এখন দেখো, আমরা এই যে ভাষা বিজ্ঞানের ভেতর আমরা প্রবেশ করব, ভাষা বিজ্ঞান কি সেই বিষয়ে জানবো, এটার গুরুত্ব এখানেই যে ভাষা ঠিক কবে প্রথম এলো, কিভাবে এলো, এই বিষয়গুলোকে জানা, বৈজ্ঞানিকভাবে তার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, অর্থাৎ ভাষার যে বিজ্ঞানসম্মত আলোচনা, তাকেই আমরা বলবো ভাষা বিজ্ঞান। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। এরপর যেটা আমি বলছিলাম তোমাদের, যে আমাদের এই যে মুখের ভাষা আর লিখিত ভাষা, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। লিখিত ভাষা কিন্তু অনেক পরে এসেছে, কারণ মানুষ তো আগে কথা বলতে শিখেছে, তার অনেক পরে গিয়ে তো সে লিখতে শিখেছে। একদম শুরুতেই তো সে লিখতে শিখে যায়নি, সে আগে কথা বলতে শিখেছে, তারপর লিখতে শিখেছে। তাহলে মানুষের লেখার যে ভাষা, সেটা আমরা এখন সরিয়ে রাখবো, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা এখন যেটা নিয়ে কথা বলবো, এই যে ভাষা বিজ্ঞানের মধ্যে যে ভাষার আলোচনা হবে, সে ভাষা কিন্তু আমাদের মৌখিক ভাষা, আমাদের কথ্য ভাষা। আর এটা তোমরা খেয়াল করবে যে আমাদের প্রত্যেকটা মানুষের কথা বলার ভঙ্গিমা কিন্তু আলাদা। আমরা বাংলা ভাষাতেই কথা বলছি, কিন্তু আমি যেভাবে কথা বলছি আমার পাশের মানুষটা সেভাবে কথা বলছে না, বা তুমি যে দেখছো তুমিও কিন্তু আমার মতন ভঙ্গিতে কথা বলছো না। তাহলে এইখানেই তফাৎ হয়ে যাচ্ছে, একদম গোড়াতেই তফাৎ, যে তুমি আমি আলাদাভাবে কথা বলছি। তাহলে যখন তার থেকে একটু দূরে যাব, যে তোমার পাড়াটা
ছেড়ে যখন আমরা অন্য পাড়ায় যাব, এখানে আমি একদম ছোট অর্থে বোঝাচ্ছি যে আমার অঞ্চলটা ছেড়ে যদি আমি অন্য অঞ্চলে যাই, সেই ভাষাও আলাদা হয়ে যায়। সেটা তোমরা উপভাষাতে পড়ে এসেছো যে অঞ্চল ভেদে ভেদে ভাষার যে তারতম্য। উত্তরবঙ্গের যে ভাষা, আমাদের রাঢ়ী বঙ্গালীতে সেই ভাষা নয়, রাঢ়ীতে সেই ভাষা নয়, তাই তো? এটা আমরা জেনে এসেছি। তাহলে মানুষের মুখের ভাষার পরিবর্তন ঘটছে, মানুষের মুখের ভাষা বদলে বদলে যাচ্ছে। এই সমস্ত কিছুকে আলোচনা করা হয় এই ভাষা বিজ্ঞানে। বিষয়টা কিন্তু ভীষণ সহজ এবং ইন্টারেস্টিং। আমি চাইবো যে তোমাদেরকে আমি যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আচ্ছা, শুধুমাত্র যে তাহলে অঞ্চল ভেদেই ভাষা পরিবর্তিত হয়ে যাচ্ছে বা আমাদের মুখের ভাষা বদলে বদলে যাচ্ছে তা কিন্তু নয়। আরো একটা জিনিস খেয়াল করে দেখো যে চিকিৎসা বিজ্ঞানের ভাষা কিন্তু আলাদা। একজন ডাক্তার, আমরা এটা সব থেকে ভালো বুঝতে পারবো যে একটা ডাক্তার যখন আমাদের প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধের যখন তালিকা করে দেন, আমরা অনেকেই পাঠোদ্ধার করতে পারি না, কিন্তু সেটি যখন আমরা ওষুধের দোকানে নিয়ে যাই সেটি কিন্তু খুব সহজেই তারা বুঝে যান তার লেখাটা। এখানে যদিও আমরা মুখের ভাষার কথা বলছি, কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি যে চিকিৎসা বিজ্ঞানেরও কিন্তু একটা আলাদা ভাষা আছে, তাদেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে। এগুলোকে কিন্তু আলাদা আলাদা কোড বলে। এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে যখন আরো গভীরে পড়বো তখন আমরা জানবো। আজকে আমরা একদম প্রাথমিক ধারণাটুকুই নিচ্ছি যে ভাষা বিজ্ঞান কি, কিভাবে সেটা আমাদের জীবনের সাথে জড়িয়ে গেল। তো আর আরো একটা বিষয় সেটা হলো যে আমরা একমাত্র মানুষরাই কিন্তু কথা বলতে পারি। পশু পাখিদের ভাষা আলাদা, তারা কিন্তু তাদের মতন করে ভাব বিনিময় করে, আদান প্রদান করে। যখন একটা টিয়া পাখিকে যদি তুমি কথা শেখাও, সে কিন্তু মানুষের ভাষাটাকেই নকল করে বলে, তাই তো? তো এইটা হলো একটা বিষয়। তো যেহেতু কোনো লিখিত রূপ ছিল না, তাহলে আমরা কিভাবে ধরবো যে পৃথিবীর প্রথম ভাষা কোনটি, কিভাবে তার উদ্ভব হয়েছিল? এর জন্য যেটা করতে হয়েছে সেটা হলো ভাষাবিজ্ঞানীরা প্রথমে অনেক ডেটা কালেকশন করেছেন, অনেক কিছু তথ্য সংগ্রহ করেছেন। তাহলে বিভিন্ন তথ্যকে আগে তারা সংগ্রহ করলেন। কেন সংগ্রহ করলেন? যে ভাষার যে একদম আদি যে স্থান, সেই স্থানে পৌঁছানোর জন্য তারা সেই ডেটা সংগ্রহ করলেন, তথ্য সংগ্রহ করলেন। এরপর তথ্য তো সংগ্রহ হয়ে গেল, তারপর কি হবে? সেই সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করা হবে। ঠিক আছে, বিশ্লেষণ করা হলো তথ্যকে। বিশ্লেষণ করার পর তার যে রেজাল্ট আসছে, সেখানে যখন দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে অনেক রকম বিষয় তারা খুঁজে পাচ্ছেন, তখন যদি অনেক কিছু একই রকম মনে হয়, তখন সেখানে একটা অনুমানের প্রসঙ্গ আসে, সেটাকে বলা হয় হাইপোথিসিস। তো এই সমস্ত কিছু করার পর ডেটা কালেকশন, অ্যানালিসিস, হাইপোথিসিস, এই সমস্ত করার পর যে নিট রেজাল্ট আসে, সেখান থেকে তারা একটা সত্যে উপনীত হন। সেই সত্যটা কি সত্য? ভাষার সত্য, ভাষা বিজ্ঞানের সত্য। ঠিক আছে, এই জিনিসটাই কিন্তু আমি একদম তোমাদের বইয়ের প্রথম অংশটা বললাম। একবার এবার বইটাতে আমরা চলে যাই। দেখো, ভাষা বিজ্ঞান কথাটির মধ্যেই লুকিয়ে আছে এই বিষয়টির নির্যাস। ভাষার বিজ্ঞানই হলো ভাষা বিজ্ঞান। অন্যভাবে বললে, ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হলো ভাষা বিজ্ঞানের উদ্দেশ্য। ভাষা বিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই নিত্য প্রগতিশীল এবং নিত্য সক্রিয় একটি বিদ্যা। তাহলে আমাদের ডে বাই ডে যেভাবে সায়েন্স এগিয়ে যাচ্ছে, যেভাবে নিত্য নৈমিত্তিক জীবনের ধারা এগিয়ে যাচ্ছে, সেই রকম ভাষাও কিন্তু গতিশীল, ভাষাও এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান যেমন প্রতিদিন নতুন তথ্য আবিষ্কার করছে এবং সেই নতুন তথ্যের আলোকে সংশোধন ও পরিমার্জন করছে, ভাষা বিজ্ঞান একইভাবে এগিয়ে চলেছে চরম সত্য আবিষ্কারের দিকে। এখানে এবার খেয়াল করো যে স্বাভাবিকভাবেই বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ভাষা বিজ্ঞানের গতি হলো বিশেষ থেকে সাধারণের দিকে এর গমন। এই পদ্ধতিকে আরোহমূলক পদ্ধতি বলা হয়।
এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে ভাষা বিজ্ঞানে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাওয়া হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হবে? আরোহমূলক। তো এটা কিন্তু তোমরা একটুখানি মনে রাখবে। আচ্ছা, এটা দিয়ে বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, তোমরা এইটাকে একদম বুঝে নাও যে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে যাওয়া হয়, অর্থাৎ আমি কোনো কিছু নির্দিষ্ট একটা বিষয় পেয়েছি, এবার সেটাকে নিয়ে আমি ক্যালকুলেশন করে দেখলাম যে জেনারেল ভাবে সেটা কি হচ্ছে, তো সেইটা যখন বিস্তারিত হলো সেইটা আমি ভাষা বিজ্ঞান হিসাবে উপনীত হলাম, ভাষা বিজ্ঞানের কোনো একটা সত্যে উপনীত হলাম। তো এই পদ্ধতিটা হচ্ছে আরোহমূলক, ঠিক আছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে ভাষা সম্পর্কে আলোচনার প্রথম ধাপই হচ্ছে তথ্য সংগ্রহ, যেটা আমি তোমাদের গল্পের ছলে বললাম যে তথ্য সংগ্রহ করাটা হচ্ছে প্রথম ধাপ, ডেটা কালেকশন, এবং সেটা নথিভুক্তকরণ। অর্থাৎ আমি ডেটাটা যে নিয়েছি সেটা আমি অবশ্যই নথিভুক্তকরণ করব, রেকর্ড করব, আমার কাছে খাতা হোক, যাই হোক, নোটবুক হোক, সেখানে আমি নথিভুক্ত করব। তারপর সেই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করছি, অ্যানালিসিস করছি, তার যথাযথ বর্ণনা অর্থাৎ অবজেক্টিভ ডেসক্রিপশন। এটা ভাষার উপাদানগুলি একইভাবে বারংবার বিশ্লেষণ থেকে যখন দেখা যায় একই রকম কারণের পরিপ্রেক্ষিতে একই রকম ফল বা প্রতিক্রিয়া আসছে, তখন পরবর্তী ধাপে সে ব্যাপারটিকে সাধারণীকৃত করা হয়, অর্থাৎ জেনারেলাইজ করা হয়। এরপরে অনুমান বা হাইপোথিসিস খাড়া করার পালা। তাহলে এটাও আমি তোমাদের বলেছিলাম যে জেনারেলাইজ করার পরে যখন পাওয়া যাচ্ছে না তখন একটা আমরা অনুমান করছি, তখন হাইপোথিসিস আসছে। এই অনুমান তারপর যাচাইয়ের অর্থাৎ ভেরিফাইয়ের মাধ্যমে পরিণত হয় সূত্রের অর্থাৎ লিঙ্গুইস্টিক ল, ঠিক আছে। এইভাবে ধাপে ধাপে এগিয়ে চলে ভাষার বিজ্ঞানসম্মত চর্চা। তাহলে আমরা এই প্রথম পার্টটুকু থেকে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো? এই যে ডেটা কালেকশন, রেকর্ডিং, অ্যানালিসিস, হাইপোথিসিস, এগুলো কোনটার পর কোনটা কাজ করছে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এবং পুরো ধরে পয়েন্টের মতন মনে রাখতে হবে, যাতে যদি তোমাদের এরকম দেয় ক্রমানুসারে সাজাতে দিল যে কোনটার পর কোনটা হবে, এটা কিন্তু গুলিয়ে গেলে চলবে না, একদম মনে রাখতে হবে যে কোনটার পর কোনটা। প্রথমে ডেটা কালেকশন, তারপর সেই ডেটাকে রেকর্ড করা, তারপর সেটাকে অ্যানালিসিস করা, এবং সেই অ্যানালিসিসের পরে আমরা হাইপোথিসিসে আসছি, এবং তারপরে আমরা পাচ্ছি লিঙ্গুইস্টিক ল। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তার মাঝে ভেরিফাইও করতে হচ্ছে। এরপর যেটা বলছে সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেই বলেছি, আমাদের মনে রাখতে হবে ভাষা বিজ্ঞান মানুষের মুখের ভাষার চর্চা করে, লিখিত ভাষা ভাষা বিজ্ঞানের আলোচনায় আসে না। অনেকে মনে করেন লিখিত ভাষা ও মুখের ভাষা একই, এমনকি অনেকে লিখিত ভাষাকেই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন, কিন্তু না, লিখিত ভাষাটা একরকম, সেটার একটা নির্দিষ্ট ছক আছে, কিন্তু ভাষা তোমার একরকম, আমার একরকম, আমার দেশে একরকম, অন্য দেশে আর একরকম, এক জাতির একরকম, অন্য জাতির আর একরকম। তো এটা খুব ইন্টারেস্টিং, যদি বিষয়টাকে নিয়ে আরো গভীরে গভীরে আলোচনা করা যায়, দেখা যাবে যে জিনিসটা সত্যিই ভীষণ ইন্টারেস্টিং, এবং তোমাদেরকেও আমি চেষ্টা করব যতটা সম্ভব মজার ছলে বিষয়টাকে তোমাদের মধ্যে বুঝিয়ে দেওয়ার। আসলে ব্যাপারটি তার বিপরীত। লক্ষ লক্ষ বছর ধরে মানুষ কথা বলছে, মানুষের ভাষার উদ্ভব কিভাবে হয়েছে তা নিয়ে সকলে একমত হতে না পারলেও কয়েক লক্ষ বছর আগে মৌখিক ভাষার কাছে লিখিত ভাষা অনেকটাই নবীন। লেখা শুরু হয়েছে 5, 6 কি 7,000 বছর আগে। মুখের ভাষাকে লিখন পদ্ধতি কখনোই সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, লিখিত ভাষার বহু সীমাবদ্ধতা আছে। দ্বিতীয় যে কারণে ভাষা বিজ্ঞান কেবল মৌখিক ভাষাকে গুরুত্ব দেয় তা হলো এখানে বহু সহস্র কোটি মানুষ কথা বলে বা মৌখিকভাবে ভাষা ব্যবহার করে, যেখানে তার মাত্র কয়েক শতাংশ মানুষ লিখতে জানে। এটাও একটা ভাবনার বিষয় যে দেখো, অনেক মানুষই কিন্তু এখনো আছেন যারা লেখাপড়া জানেন না, লিখতে পড়তে পারেন না, কিন্তু তা বলে কি তারা কথা বলতে পারেন না, ভাষা জানেন না? ভাষা ছাড়া কিন্তু কোনো সমাজ তৈরি হতে পারে না, ভাষা অবশ্যই লাগবে। শিক্ষিত হও বা না হও, ভাষা তুমি পাবে, মাতৃভাষা।
তাই মুখের ভাষাকেই ভাষাবিজ্ঞানীরা আসল ভাষা বলে মানেন। সুতরাং ভাষাবিজ্ঞান হলো সামগ্রিকভাবে ভাষার অর্থাৎ মানুষের মুখের ভাষা গঠন, প্রকৃতি, পদ্ধতি সম্বন্ধে বিজ্ঞানসম্মত চর্চার নাম। লক্ষণীয় যে ভাষাবিজ্ঞান কোনো বিশেষ একটা দুটো ভাষার কথা বলে না, ভাষাবিজ্ঞান সাধারণভাবে ভাষার কথা বলে। অর্থাৎ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা যে ভাষারা রয়েছে, যে সমস্ত ভাষা রয়েছে, সেই সমস্ত ভাষার কথা কিন্তু ভাষাবিজ্ঞান বলে। তুলনামূলক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কথা আমরা আজকে জানবো। তুলনামূলক ভাষাবিজ্ঞান, দেখো কথার মধ্যেই পাচ্ছ তুলনা, অর্থাৎ নিশ্চয়ই দুটো কোনো বিষয় থাকবে, কারণ তুলনা তো সবসময় একের অধিক বিষয়ের মধ্যে হয়ে থাকে। এখানে তুলনা কাদের মধ্যে হচ্ছে? ভাষাবিজ্ঞানের আলোচনা নানা রকম হতে পারে। এর মধ্যে তিনটি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান, ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। তো এই তুলনামূলক ভাষাবিজ্ঞান দেখো, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। তাহলে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন? স্যার উইলিয়াম জোন্স। জোন্স সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি ভাষার মধ্যে প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন। তাহলে বললাম যে একের অধিক থাকবে, তাহলে এখানে কোন কোন ভাষার মধ্যে মিল খুঁজে পেয়েছিলেন? সংস্কৃত, গ্রিক, লাতিন এবং ফরাসি, এই ভাষাগুলোর মধ্যে তিনি মিল খুঁজে পেয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই ভাষাগুলির মধ্যে একটি ঐক্য সূত্র আছে, কারণ এই ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন। জোন্স পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ইউরোপের গবেষকরা প্রমাণ করলেন যে জোন্সের ধারণা অভ্রান্ত। সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলি উৎপত্তির মূলে আছে একটি প্রধান ভাষা। তাহলে জোন্স ঠিকই বলেছিলেন। এই প্রধান বা মূল ভাষার কোনো নমুনা বা পাথুরে প্রমাণ নেই। বললাম প্রথমেই যে লিখিত ভাষার তো আমরা অনেক রকম প্রমাণ পেয়েছি, যে কোন যুগে লিখতে পেরেছিল প্রথম মানুষ, কোন যুগে প্রথম লেখা হয়েছিল, কিন্তু ভাষা কবে তারা বলেছিল সেটা কিভাবে বুঝবো, সেটা কিভাবে বোঝা সম্ভব? সেটা তো সম্ভব নয়। কিন্তু তবুও বিজ্ঞানী তো, তারা অনেক রকম রিসার্চ করেছেন, তারা অনেক ভাবে দেখেছেন যে কোন সময়ে কিভাবে মানুষ কথা বলতে পারলো বা কি হলো। তো সেখান থেকে তারা এটা বলছেন যে অনেকগুলো ভাষার মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে। সেগুলো কি কি ভাষা? সংস্কৃত, গ্রিক, লাতিন, ফার্সি, এই সমস্ত ভাষা। এবং এরা কি হয়েছে যে প্রধান একটা ভাষা থেকে এই ভাষাগুলো উৎপত্তি হয়েছে। তো এই ভাষাটির নামকরণ করা হয় ইন্দো ইউরোপীয় ভাষা। তাহলে এই যে সংস্কৃত, গ্রিক, লাতিন এই ভাষাগুলো কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয় ভাষা থেকে উৎপত্তি হয়েছে বলে ধরা হয়। সমগ্র ঊনবিংশ শতাব্দী জুড়ে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হয়। এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। কোন শতাব্দীতে? ঊনবিংশ শতাব্দীতে ইউরোপ এবং পরবর্তীকালে আমেরিকায় তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রচুর চর্চা হচ্ছে। একথা অনস্বীকার্য যে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চা হতে। তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে বা মূল ভাষাকে পুনর্নির্মাণ করে। তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান কি, কে আবিষ্কার করেছিলেন, কোথায় এর চর্চা হয়েছিল, এটাই মূলত এখান থেকে খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা এগুলো একটু মন দিয়ে দেখবে। এরপর আমরা চলে আসছি ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সঙ্গে এই শাখার পার্থক্য বেশ সুস্পষ্ট। তুলনামূলক ভাষাবিজ্ঞান যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করে, বিভিন্ন ধরনের মিল খুঁজে পাওয়ার চেষ্টা করে, যা ভাষাগুলির মধ্যে ধারাবাহিক রূপান্তর আলোচনা করে। শুধু তাই নয়, কি কি কালগত রূপান্তর ভাষার মধ্যে লক্ষ্য করা যায় এবং কি কি কারণে এই কালগত রূপান্তর হয় তারও বিধিবদ্ধ আলোচনা করে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কিভাবে বিভিন্ন স্তর, যেমন পালি, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্টের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম দিয়েছে, তা মূলত ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে বাংলা ভাষা যে জন্ম হলো, কিভাবে কতগুলো স্তর পেরিয়ে এসে তার জন্ম হলো, সেই যে আলোচনা, সেই যে গবেষণা, সেইটা হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের আলোচনার বিষয়।
সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করাই ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। বিশেষ করে শব্দ ও পদ মধ্যস্থ ধ্বনি পরিবর্তন ভাষার কালগত রূপান্তরের অন্যতম কারণ। ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এই ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করে। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কি কাজ? ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধরনের ধ্বনি পরিবর্তন যা ভাষার মধ্যে ক্রিয়া করে তা অনুসন্ধান করাই হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ। তাহলে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এবং তুলনামূলক ভাষাবিজ্ঞান, আশা করি এই দুটো নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। এরপর আমরা চলে আসব আজকের আলোচনার শেষ বিষয়, সেটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান হলো ভাষার ইতিহাস বা অতীত নিয়ে কোনো রকম আলোচনা নয়, বরং সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান গঠন করে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রধানত ইউরোপ এবং পরবর্তীকালে মার্কিন দেশে। যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই অথবা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলোচনার জন্য বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। তার মানেই হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান যখন একদম বর্তমানের ভাষা নিয়ে আলোচনা করছে, যেই ভাষা লিপিবদ্ধ হয়নি, তাহলে তার তো কোনো অতীত নিদর্শনও থাকবে না, অর্থাৎ ঐতিহাসিক কোনো গুরুত্বও থাকছে না। এই শাখার মতে কোনো ভাষার আলোচনার প্রধান বিষয় হলো চারটি। কি কি? ধ্বনি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এর মধ্যে কিছু কিছু তোমরা পড়বে। ধ্বনি বিজ্ঞান আলোচনা করে কিভাবে বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সমষ্টি উচ্চারিত হয়। তাহলে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে এসে আমরা কি পেলাম? যে বাকযন্ত্রের সাহায্যে কিভাবে ধ্বনি উচ্চারিত হচ্ছে, এই যে আমরা কথা বলছি বাকযন্ত্রের সাহায্যে কিভাবে উচ্চারিত হচ্ছে, এটাই হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার প্রধান বিষয়। ধ্বনিতত্ত্বের আলোচনায় আমরা পাই কোনো একটি বিশেষ ভাষার ব্যবহৃত ধ্বনিগুলির বিচার বিশ্লেষণ। রূপতত্ত্বের বিষয় পদের গঠন, পদের চেয়ে ছোট ভাষার একক রূপের নানান প্রযুক্তি। বাক্যতত্ত্বের বিষয় হলো বাক্যের সার্বিক আলোচনা ও বিচার বিশ্লেষণ। অর্থাৎ এখানে প্রত্যেকটা ভাগ সম্পর্কে অল্প বিস্তর বলে দিয়েছে যে ধ্বনিতত্ত্ব মানে কি, রূপতত্ত্ব মানে কি, শব্দার্থ তত্ত্ব মানে কি, বাক্যতত্ত্ব মানে কি। শব্দার্থ তত্ত্বের বিষয় হলো শব্দের অর্থ পর্যালোচনা। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ভাষার সংগঠনে আলোচনার উপর বেশি গুরুত্ব আরোপ করে। ভাষাকে যদি মানব দেহের সঙ্গে কল্পনা করা হয় তাহলে ভাষার অঙ্গ প্রত্যঙ্গগুলি হলো ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি। অর্থাৎ ভাষাকে যদি বলছে একটা মানব দেহ, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো কি কি? ধ্বনি, ধ্বনিগুচ্ছ, শব্দার্থ, রূপ, পদ, বাক্য, এইগুলো। আশা করছি তোমাদেরকে আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও কোনো রকম কোনো অসুবিধা মনে হয় আমাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাতে পারো, এবং ওভারঅল তোমাদের পুরো ক্লাসটা কেমন লাগলো সেইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দাও। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।